আসলে বর্তমানে এই সময়ে এসে একটা স্মার্টফোনের ফার্স্ট ওয়ার্ড দ্বারা কিন্তু বোঝা যায় যে আসলে স্মার্টফোনটা কিরকম হতে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি স্যামসাং এর এস সিরিজের কথা বলি তাহলে সেক্ষেত্রে সবার আগে আপনার মাথায় ফ্ল্যাগশিপের কথা মনে পড়বে। ঠিক তেমনি যদি ভিভোর বি সিরিজের কথা ওঠে তাহলে সেক্ষেত্রে আপনার একটা জিনিস মনে পড়বে, সেটা হচ্ছে তার ক্যামেরা। কারণ এই বি সিরিজের ক্যামেরা অ্যালগোরিদম গুলো অনেকটাই কিন্তু আপনার ডিএসএলআর লেভেলের ক্যামেরাকেও কিন্তু টক্কর দিয়ে থাকে। এরই জলজন্ত উদাহরণ আপনি ভিভো বি 40 কে ধরতে পারেন। তারই ধারাবাহিকতায় কিন্তু ভিভো কিন্তু রিসেন্টলি লঞ্চ করতে তাদের বি 50 সিরিজের দুইটা স্মার্টফোন বি 15 অ্যান্ড বি 15 প্রো। তবে এই ভিডিওতে আমরা জাস্ট ভিভো বি 50 কে নিয়ে আপনার আলোচনা করব। তাহলে চলুন দেরি কিসের, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতেও লাইক দিতে ভুলবেন না আপনি। আর অবশ্যই আমি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবো। হ্যাঁ, ভিভো বি 15 সিরিজে এসে আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি, কারণ প্রিভিয়াসলি তারা যে ক্যামেরাতে একটা ফোকাস দিত, এবারে কিন্তু তারা অলরাউন্ডার এক প্রকার ফোকাস দিয়েছে। মিনস আপনার স্মার্টফোনটির ডিজাইন বলুন, ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন কিংবা প্রসেসর বলুন। হ্যাঁ, ডিজাইনগত দিক দিয়ে প্রথমে শুরু করা যাক। ভিভো কিন্তু এই প্রথম ব্যাক প্যানেলে কিন্তু ইউজ করেছে এক প্রকার 3D স্টার টেকনোলজি, যার ফলে স্মার্টফোনে হাত নিলে 10 জনের মধ্যে 9 জন অবশ্যই নোটিস করবে যে এটা কোন স্মার্টফোন। তবে ব্যাকে গ্লাস ইউজ করলেও ফ্রেমে থাকছে প্লাস্টিক, তাই যেটা আপনাকে চিপ মনে করাতে পারে স্মার্টফোনটি। ব্যাগের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওটা জাস্ট আপনি স্টেরি নাইটে দেখতে পারবেন। পাশাপাশি আর দুইটা যে কালারগুলো রয়েছে আর কি, রোজ রেড এবং টাইটেনিয়াম গ্রে, ওই দুইটা কালারে কিন্তু একটু সিম্পল ডিজাইন দেওয়া হয়েছে। যেহেতু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, এখানে অবশ্যই জাইসটাই সব থেকে বেশি চোখে পড়ছে আপনাদের, কারণ এর ব্যাকে থাকছে ডিউল ক্যামেরা সেটআপ উইথ জাইস এবং নিচের দিকে প্লেসমেন্ট করছে তাদের রিং অরা লাইটটি। তবে ভিভোর ভাষায় এটি হচ্ছে তাদের ভিভো এআই স্টুডিও 2.0। মূলত এটির জন্য কিন্তু আপনি লো লাইটে মোটামুটি ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। ক্যামেরার প্রসঙ্গটা একটু বলে দেওয়া যাক। এর ব্যাকে দেখতে পাচ্ছি ডিউল ক্যামেরা সেটআপ। তবে হ্যাঁ, অনেকেরই খারাপ লাগতে পারে, তবে খারাপ লাগার কোনো বিষয় না, কারণ এখানে প্রাইমারিতে যে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটা থাকছে আর কি, সেটা হচ্ছে আপনার অবনিভিশনের জাইএস এর ওআইএস যুক্ত ক্যামেরা। আর সেকেন্ডারিতেও থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি স্যামসাং এর আলট্রাওয়াইড সেন্সর। তাই আমার মনে হয় না ব্যাক ক্যামেরা কোয়ালিটি আপনাকে হতাশা করবে এই প্রাইস পয়েন্টের মধ্যে। সেলফির ক্ষেত্রে আসে, সেলফি ক্যামেরাটাও কিন্তু ব্যাক ক্যামেরার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কারণ ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবেও থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত সেন্সর। স্মার্টফোনটি সেলফি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করতে সবগুলোই আপনার 50 মেগাপিক্সেলের সেন্সর, যেটা অবশ্যই আমার ভালো লাগলো আর কি। আর এর উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 এফপিএস ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা তো ওআইএস থাকছে। আর কিছু ক্যামেরা এক্সাম্পল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনি। ছবির ডিটেলস বলুন, ডাইনামিক রেঞ্জ বলুন কিংবা কালার বলুন, সেগুলো কিন্তু ছবিতে খুবই ভালোভাবে কভার করছে। তবে স্মার্টফোনটা আসলে যে প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হয়েছে আর কি, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাকে আরেকটা ক্যামেরা সেন্সর আশা করে থাকি, সেটা হচ্ছে কি আপনার টেলিফোটো লেন্স। তবে আপনাদের মতামতটা আমাকে জানাতে ভুলবেন না। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটি আপনার ওজন করা হয়েছে 199 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.7 মিলিমিটার। পাশাপাশি IP68 এবং 69 কিন্তু রেটিং দেওয়া হয়েছে, যার ফলে আপনি 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন স্মার্টফোনটিকে। এবারে ডিসপ্লে নিয়ে কিছুটা আলোচনা করা যাক, কারণ স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশন হিসেবে কিন্তু দেওয়া হয়েছে কোয়াড কার্ভ একটি ডিসপ্লে, যেখানে আমরা 6.77 ইঞ্চি মাপের একটি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো, যেটিকে প্রোটেকশন করার জন্য আপনার ডায়মন্ড শিট গ্লাসের প্রোটেকশন থাকছে। তাই অল ওভার একটা সুপার লেভেলের ডিসপ্লে দেওয়া হয়েছে আপনি বলতে পারেন। এখানে আউটডোর ভিজিবিলিটিসের জন্য 4500 নিটসের পিক ব্রাইটনেসের পাশাপাশি দেওয়া হয়েছে HDR10+ এরও সার্টিফিকেশন। তার সাথে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট থাকায় ডিসপ্লেতে আপনি কন্টেন্ট ওয়াচিং করুন কিংবা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে কালার ক্যালিব্রেশনের কোনো প্রকারে কিন্তু ডিটেলস আপনি ঘাটতি পাবেন না, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ রান হবে। এবং যার ব্যাকএন্ডে কিন্তু দেওয়া হয়েছে তাদের ফান্টাস ওএস 15। আর এটা কিন্তু আগামীতে আপনাকে 3 বছরের মেজর ওএস আপডেট দিবে, তার সাথে 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটও কিন্তু দিয়ে থাকবে। আর এতে প্রসেসর সেকশন হিসেবে এবার তারা দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা 4nm বেস্ট একটি অক্টা কোর প্রসেসর। আর এর আন্তত স্কোরে কিন্তু অলমোস্ট 8 লাখের কাছাকাছি। মূলত এই চিপসেটটি থাকায় আপনার যেসব মাল্টিটাস্কিং গুলো রয়েছে আর কি ডে টু ডে, সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে এই স্মার্টফোনটি। আর গেমিং এর প্রসঙ্গে আসলে যেসব হাই গ্রাফিক্স গেম রয়েছে আর কি, পাবজি, সিওডি, অ্যাসল্ট 9, সেগুলো মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে রেখে ভালোভাবে প্লে করা যেতে পারে। তবে যেহেতু এটা আপনার গেমিং সেন্ট্রিক স্মার্টফোন না, যেহেতু কার্ভ একটি ডিসপ্লে, আপনি গেমিং করে তেমন খুব আহামরি মজা পাবেন তা না। তবে হ্যাঁ, স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য 6000 mAh একটি মেসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, পাশাপাশি 19 ওয়াটের একটি ওয়াইড পিডি চার্জিং স্পিডকেও কিন্তু বক্সে দেওয়া হয়েছে, তাই ব্যাটারি সেকশন আপনাকে নিরাশ করবে না। পাশাপাশি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিউল স্টোরেজ স্পিকার, হাইব্রিড সিম স্লট সহ এজেন্সিয়াল কিছু সেন্সর, যেটি প্রাইস নির্ধারণ করা হয়েছে যার বেস ভ্যারিয়েন্টে রয়েছে আর কি 8GB 128GB, যেখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু দেওয়া হয়েছে UFS 2.2 এর ক্যাটাগরি। আর এই বেস ভ্যারিয়েন্টের ভারতীয় মূল্য বাজারে রাখা হয়েছে কিন্তু আপনার 34,990 রুপি। দেন যে মিডল ভ্যারিয়েন্টটা রয়েছে আর কি 8256, সেটা প্রাইস কিন্তু ইন্ডিয়ান টাকা রাখা হয়েছে আপনার 34,999 রুপি। এবং যেটা সব থেকে আপার ভ্যারিয়েন্ট রয়েছে আর কি 12512GB, সেটা প্রাইস কিন্তু ভারতীয় বাজারে রাখা হয়েছে আপনার 40,999 রুপি। আর স্মার্টফোনটি কিন্তু খুবই শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল
ভাবে আসতে যাচ্ছে। হ্যাঁ, তবে অফিসিয়াল ভাবেও আসবে, তবে আনঅফিসিয়াল ভাবে এটার প্রাইস আপনার 50 কিংবা 52,000-এ গিয়ে দাঁড়িয়েছে অলরেডি। শিওরলি দাঁড়িয়েছে বলবে না, আসলে এই প্রাইসটা এক্সপেকটেশন করা হচ্ছে আর কি, যেহেতু আপনার আনঅফিসিয়াল স্মার্টফোন জানেন যে হঠাৎ বেড়েও যেতে পারে, হঠাৎ কমেও যেতে পারে মিনস এর বেস ভেরিয়েন্টের জন্য, তাই ভাবা যাচ্ছে তো অফিসিয়াল ভাবে আসলে কিন্তু এর থেকে প্রাইস একটু বেশি হতে পারে। তবে আপনাদের কি মত, এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি কি নেওয়া উচিত? কারণ আপনারাও যেহেতু এই দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর। আর হ্যাঁ, মন্তব্যটা কমেন্টে জানাতে ভুলবেন না।